हेलो एवरीवन, आज के तुम्हारे टॉपिक होच्छे ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ঠিক আছে, তো দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে মানে 2020 যখন এসছে তারপরে 4 বছর পেরিয়ে গেছে, মানে 4 বছর টোটাল পেরিয়ে গেছে এবং এখনো অবধি কিন্তু সেইভাবে কিছু হোলিস্টিক্যালি করা হয়নি এর ইমপ্লিমেন্টেশন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই এডুকেশন কিন্তু কনকারেন্ট সাবজেক্ট, মানে অ্যাট এ টাইম এডুকেশন স্টেট সাবজেক্ট আবার সেন্ট্রাল সাবজেক্ট। স্টেট গভর্নমেন্টেরও এডুকেশনের ক্ষেত্রে রোল রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও রোল রয়েছে এবং ইকুয়ালি। তো সেই জন্য কি সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু এনইপি এনেছে তাই জন্য এটা কিন্তু কোনো অ্যাক্ট নয়, এটা একটা পলিসি। ঠিক আছে, দিস ইজ নট অ্যান অ্যাক্ট, এটা কোনো আইন নয়, এটা একটা পলিসি। তার কারণ এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি বের করেছে সরকার, এবং সরকার কি স্টেট গভর্নমেন্ট মানে ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে আপনারা এর উপরে নিজেদের মতো করে নিজেরা ইমপ্লিমেন্টেশন করুন। এবার ব্যাপার হচ্ছে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট বেশিরভাগ সময় এক লগার হেড থাকে, সেই জন্যই বহু স্টেট গভর্নমেন্ট কি করছে এই এনইপিটাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না। এটাই হচ্ছে একটা ব্যাপার। তো সেই কিন্তু যেহেতু এই টপিকটা এখনো চলছে সেই জন্য আমরা একটু পড়ে নেব, খুব বেশি নেই, আমি চেষ্টা করেছি যতটা কমের মধ্যে দিয়ে তোমাদেরকে করিয়ে দেওয়ার। তো দেখো এই পিডিএফটায় 5টা পেজ আছে, তার কারণ হচ্ছে বিভিন্ন রকম ভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। মানে আমি যতগুলো ধরো ন্যাশনাল এডুকেশন পলিসির কনসার্নস, ন্যাশনাল এডুকেশন পলিসির মেরিটস মানে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, ঠিক আছে, তারপরে এর মধ্যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি, ভোকেশনাল কোর্স কি আছে, এগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে ধরো রেগুলেটরি স্ট্রাকচার, এই যে কি রিফর্ম এসছে, কারিকুলার ফ্রেমওয়ার্ক কি, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে কোয়েশ্চেন আসতে পারে। তো সেই জন্যই একটুখানি বড় হয়েছে, বাট তোমরা এটা ইজি, এটা পড়া ইজি। The Union Cabinet approved the National Education Policy in July 2020. This policy will usher in sweeping changes to the education policy of the country, including a renaming of the Ministry of Human Resource Development to Education Ministry. তোমরা Human Resource Development কে Education Ministry তে রিনেম করা হয়েছে এই ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে। ঠিক আছে, তোমরা এটাকে ইন্ট্রোডাকশন হিসাবে লিখতে পারো, অথবা তোমাদের নিজেদের যদি কোনো পছন্দের ইন্ট্রোডাকশন থাকে সেটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, তারপর দেখো দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 উইথ অ্যান এইম টু ইন্ট্রোডিউস সেভারাল চেঞ্জেস ইন দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ফ্রম দ্য স্কুল টু কলেজ লেভেল। এটাকেও তোমরা একটা ইন্ট্রোডাকশন হিসাবে লিখতে পারো। ঠিক আছে, তোমাদের দুটো অল্টারনেট ইন্ট্রোডাকশন দেওয়া রইল। তারপরে দেখো মোটামুটি কি চেঞ্জেস আসতে পারে বা কি এসছে সেগুলো নিয়ে একটু লিখেছি ছোট ছোট করে। ইট এইমস অ্যাট মেকিং ইন্ডিয়া আ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। তাহলে ইন্ডিয়াকে সুপার পাওয়ার তৈরি করতে হবে এইরকম বলে, তো এটা কি নলেজের সুপার পাওয়ারও তৈরি করবে। The development of the creative potential of each student is emphasized in the NEP 2020. এখানে কি প্রত্যেকটা স্টুডেন্টের যে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভ পোটেনশিয়াল আছে সেটাকে ডেভেলপ করার কথা বলা হয়েছে। The NEP 2020 mentioned the ancient scholars like Charok, Sushruta, Aryabhatta, Bhaskaracharya, Chanakya, Madhvacharya, পতঞ্জলি, পানিনি, তিরুভল্লুভার। তার মানে বুঝতে পারছো যে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি হচ্ছে, আমাদের যে এনশিয়েন্ট টাইমে যে পণ্ডিতরা ছিলেন তাদের ফিলোসফিকেও কাজে লাগানো হচ্ছে। The cabinet has also approved the renaming of Ministry of Human Resources Development to Ministry of Education.
তার মানে এখানে মানুষকে কোনো রিসোর্স হিসাবে বা একটা সম্পদ হিসাবে দেখা হচ্ছে না, মানুষকে মানুষ হিসাবেই দেখা হচ্ছে। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আগে বলা হতো। এখানে অ্যাপ্রোচটা কি ছিল, যে একজন মানুষকে শিক্ষা দীক্ষা দেবে যাতে সে সমাজের একটা রিসোর্স হিসাবে, একটা সম্পদ হিসাবে কাজে লাগতে পারে, ঠিক আছে। আর মিনিস্ট্রি অফ এডুকেশন করার মানে কি, এখানে এডুকেশনটাই গুরুত্বপূর্ণ, মানে এডুকেশন ইজ অ্যান এন্ড ইন ইটসেলফ। ওকে, মানে মানুষকে সম্পদ হিসাবে দেখা হচ্ছে না, মানুষ এডুকেটেড হবে তার নিজের জন্য, অন্যর কাছে সম্পদ হিসাবে সে কাজে লাগবে সেই জন্য না। ওকে, এইটা হচ্ছে মানে একটা ফিলোসফিক্যাল চেঞ্জ একটা। The new education policy cleared by the cabinet is only the third major revamp of the framework of education in India since independence. মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার এটা থার্ড এডুকেশন পলিসি। 75 ইয়ার্সের, মোর দ্যান 75 ইয়ার্স হয়ে গিয়েছে, তা সত্ত্বেও দেখো মাত্র 3 বারই চেঞ্জ করা হয়েছে। তার মধ্যে আমাদের ওভারঅল সমাজ, শিক্ষা, বিজ্ঞান কতখানি চেঞ্জ হয়ে গেছে, বাট এডুকেশন পলিসি মাত্র এই নিয়ে 3 বারই এলো। The two earlier education policies were brought in 1968, 1986. মানে দেখো দুবার এর আগে এডুকেশন পলিসি এসছে। আর এই যে 21st সেঞ্চুরির এটা প্রথম এডুকেশন পলিসি। ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এবার একটু এর ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। The Ministry of Human Resource Development formed a committee chaired by Dr. K. Kasturirangan. K. Kasturirangan committee which is related to education policy. এই জিনিসটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে, যে কে কস্তুরীরঙ্গন কমিটি কিসের সাথে যুক্ত। The committee was constituted in June 2017. June 2017 এ এই কমিটিটা কনস্টিটিউট করা হয়েছিল। The national policy on education covers elementary to university education in urban and rural India. তাহলে কি এটা একটা ওভারঅল, একটা হোলিস্টিক, দেখো এলিমেন্টারি এডুকেশন থেকে ইউনিভার্সিটি এডুকেশন অবধি কভার করা হয়েছে, আবার আরবান থেকে রুরাল সব জায়গার এডুকেশন কভার করা হয়েছে। The very first policy of education was promulgated in 1968 with the second one following in 1986. The first NPE, National Policy on Education, was based on the recommendation of Education Committee. This policy sought to have a radical restructuring of Indian education system and equalizing opportunity for education for all. The NPE also called for realizing compulsory education for every child until the age of 14 as mentioned in the constitution. মানে এটা ওই 1968 এরটার কথা বলছে, ঠিক আছে। It also aimed at providing enhancing training and improving teachers qualification. এরপর দেখো এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এনইপি 2020, এটা কি দ্য প্রিন্সিপাল, এর প্রিন্সিপালগুলো কি, যদি তোমাকে শুধু মানে একটা বড় কোয়েশ্চেন তার পার্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করে এর প্রিন্সিপালগুলো কি, তাহলে হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি, নো হার্ড সেপারেশন বিটুইন সাবজেক্টস, কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এখন যেরকম মানে ধরো ইয়ে থাকে যে পড়াশোনাটাই মেন, আর এক্সট্রা মানে স্কুলে যে আঁকা হয়, কর্মশিক্ষা হয়, গান হয়, নাচ হয়, সেগুলো সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ওগুলো লেস ইম্পর্টেন্ট, এইরকম বলা থাকে, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে ওরকম কোনো সেপারেশন থাকবে না। মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এখানে কি রোট লার্নিং যেটা হয় মুখস্থ করা, সেরকম না বুঝে মুখস্থ করা হবে না, তার চেয়ে কি কনসেপ্ট, তোমাদের কনসেপ্ট বেসড আন্ডারস্ট্যান্ডিং হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব সূক্ষ্মভাবে ভাবা, কোনো একটা বিষয় নিয়ে সূক্ষ্মভাবে ভাবা। আমাদেরকে কি করা হয়, আমাদের বলা হয় বইতে যেটা লেখা আছে সেটা রোট লার্ন করো, বুঝে পড়লে ভালো, না বুঝে পড়লেও মুখস্থ করে নাও, দিয়ে সেইটাকে লিখে আসবে। কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এনকারেজ করা মানে কিন্তু
কোয়েশ্চেন করা, একজন স্টুডেন্টের অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে যে সে কোয়েশ্চেন করবে, এবং একজন টিচার বাধ্য যে সব স্টুডেন্টের সব রকম কোয়ারির সে আনসার দেবে। অবভিয়াসলি টপিকের মধ্যে থেকে, সাবজেক্টের মধ্যে থেকে যতক্ষণ স্টুডেন্ট যত রকম কোয়েশ্চেন করবে টিচারকে কিন্তু রেডি থাকতে হবে। এথিক্যাল ভ্যালুজ, শুধু পুঁথিগত বিদ্যা নয়, তার সাথে সাথে কি মানুষের চরিত্রের গঠনটাও এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। টিচার্স অ্যাজ দ্য হার্ট অফ লার্নিং প্রসেস, এখানে কি টিচারদেরকেই লার্নিং প্রসেসের একদম সেন্ট্রালে রাখা হয়েছে। টিচার যত ভালো হবে স্টুডেন্ট তত ভালো হবে, এডুকেশন সিস্টেম, কোয়ালিটি অফ এডুকেশন তত ভালো হবে। সেই জন্য কি টিচার, কোয়ালিটি অফ টিচারের উপর বেশি জোর দেওয়া হয়েছে। টিচারদের ট্রেনিং নানা রকম হচ্ছে। তোমাদের মধ্যে কেউ যদি জানো বা কেউ যদি চিনে থাকো, বা তোমরা নিজেরাও অনেকে হয়তো আছো যারা প্রাইমারি স্কুলের টিচার, তোমাদের যেরকম হোলিস্টিক রিপোর্ট কার্ড, হোলিস্টিক মেজারমেন্ট, এই ধরনের নানা রকমের ট্রেনিং হয়েছে, সেইটা। আর স্ট্রং পাবলিক এডুকেশন সিস্টেম, মানে আমাদের যে পাবলিক এডুকেশন সিস্টেম মানে যে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেটাকে খুব স্ট্রং করা হবে। তো এইগুলো হচ্ছে ব্রড প্রিন্সিপালস অফ এনইপি 2020। ওকে, তারপর দেখো ফিচার্স অফ এনইপি, তারপর আসবে কি রেকমেন্ডেশনস অফ এনইপি। এই কি রেকমেন্ডেশনস এর মধ্যে এইগুলো সব চলে আসবে। আর তারপরে কি আসছে, এগুলো সব কি রেকমেন্ডেশনস এর মধ্যে। তারপরে কি এর কনসার্নস কি, মানে শর্ট কামিংস কি, ডিমেরিটস কি, এইগুলো। আর তারপর মেরিট কি। ওকে, তো এরকম সিম্পল রাখা হয়েছে। এবার এখানে অনেক কিছু লেখা রয়েছে, তোমাদের যেরকম কোয়েশ্চেন করবে সেই অনুযায়ী তোমরা আনসার ওখানে ফর্মুলেট করবে। তো দেখো ফিচার্স অফ এনইপি, the National Education Policy as submitted by Kasturi Rangan Committee that seeks to address the following challenges facing the existing education system. আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, যে প্রতিকূলতা রয়েছে, সেই প্রতিকূলতাগুলোকে ফেস করবে। তো কি কি ক্ষেত্রে এই শর্টকামিংস রয়েছে বা চ্যালেঞ্জেস রয়েছে? কোয়ালিটি, শিক্ষার মান, অফোর্ডেবিলিটি, শিক্ষাকে অ্যাফোর্ড করা যাচ্ছে কিনা, মানে শিক্ষার দাম যেটা। একটা হচ্ছে কোয়ালিটি মানে হচ্ছে মান, আর শিক্ষার পিছনে খরচ, অ্যাফোর্ডেবিলিটি। ইকুইটি, ওকে, এখানে দেখো ইকুয়ালিটি লেখা নেই, ইকুইটি লেখা রয়েছে, মানে সমতা, সকলে সমানভাবে এডুকেশন পাচ্ছে কিনা। অ্যাক্সেস, এডুকেশন পৌঁছতে পারছে কিনা, রিচ, অ্যাক্সেস, ঠিক আছে। আর তারপর কি, তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে জবাবদিহি। এই যে শিক্ষার সাথে যতজন যুক্ত আছে, ধরো টিচার্সরা যুক্ত রয়েছে, স্কুলের গভর্নিং বডি যুক্ত রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে, স্টুডেন্টসের প্যারেন্টসরা রয়েছে, তারপরে ওভারঅল শিক্ষা দপ্তরের যত অফিসিয়ালসরা রয়েছে, যারা ডিসিশন নিচ্ছে তারা রয়েছে, এদের সকলের থেকে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া। ওকে, the policy provides for reforms at all level of education from school to higher education. তাহলে দেখো এটা কি একদম এলিমেন্টারি এডুকেশন থেকে ইউনিভার্সিটি এডুকেশন অবধি সবাইকে সব লেভেলে রিফর্মের কথা বলছে। NEP aims to increase the focus on strengthening teacher training. টিচার ট্রেনিং এর কথা বলে। রিফর্মিং দ্য এক্সিস্টিং এক্সাম সিস্টেম, বা যেটা ইভ্যালুয়েশন হয়, যেখানে যাচাই করা হয়, সেই সিস্টেমটাকে চেঞ্জ করতে বলছে। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড রিস্ট্রাকচারিং দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অফ এডুকেশন। তাহলে কি আর্লি চাইল্ডহুড কেয়ার মানে যে প্রিপেটারি সেকশন, যে নার্সারি সেকশন, সেইটাকে রিফর্ম করার কথা বলছে, সেটাকে আরো স্ট্রং করার কথা বলছে। আর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অফ এডুকেশন যেটা, সেটাকেও চেঞ্জ করার কথা বলছে। আদার ইন্টেনশনস কি, ইনক্রিজিং পাবলিক ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, এডুকেশনে আরো অর্থের যোগান, আরো ইনভেস্টমেন্ট। সেটিং আপ NEC, ন্যাশনাল এডুকেশন কমিশন, ন্যাশনাল এডুকেশন কমিশন সেট আপ করবে। ইনক্রিজিং ফোকাস অন ভোকেশনাল অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন। ভোকেশনাল মানে জানো, যেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, প্র্যাকটিক্যাল কিছু করার, যেমন ওই মোবাইল রিপেয়ার করা, এসি রিপেয়ার করা। তারপরে ভোকেশনাল ট্রেনিং দেখবে মেয়েদের হয়, বিউটি পার্লারের কাজ, সেলাইয়ের কাজ, এগুলো ভোকেশনাল ট্রেনিং। আর অ্যাডাল্ট এডুকেশন মানে কি, অ্যাডাল্ট এডুকেশন মানে
যারা বড় হয়ে গেছে, মানে above 18 ইয়ার্স, এবং মেনলি কি যারা বয়স্ক মানুষ তাদেরকে শিক্ষা দেওয়ার কথা, অ্যাডাল্ট এডুকেশন। স্ট্রেংথেনিং দ্য ইউজ অফ টেকনোলজি, এডুকেশনে টেকনোলজির আরো বেটার অ্যান্ড স্মার্ট ইউজ। ওকে, তারপর দেখো কি রেকমেন্ডেশনস, এখানে যেটা মানে এইটা আরেকটু ফন্টটা বড় হওয়ার কথা ছিল। রেকমেন্ডেশনস হচ্ছে অ্যাকচুয়ালি এইগুলো রেকমেন্ডেশনস, ঠিক আছে। কি রেকমেন্ডেশনস কি আছে দেখো পড়ে নি। প্রথমে রয়েছে কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের ব্যাপারে কি রেকমেন্ডেশন করেছে? দ্য এনইপি রেকমেন্ডেড দ্যাট আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বি ডেভেলপড ইন 2 পার্ট কারিকুলাম। দুটো পার্ট থাকবে। গাইডলাইন্স ফর প্যারেন্টস অ্যান্ড টিচার্স ফর স্টুডেন্ট আপ টু 3 ইয়ার অফ এজ, মানে 3 বছর বয়স অবধি যে স্টুডেন্টস আছে তাদের কিভাবে শিক্ষা দেওয়া যায়। এবং তুমি দেখবে 3 বছর, তোমরা যদি কোনো প্লে স্কুলে যাও, প্লে স্কুলে গেলে দেখবে সেখানে কি হয়, প্লে স্কুল মানে সেখানে খেলাধুলার মাধ্যমে শেখায়, এবং সেখানে কিন্তু মানে ওখানে দেখবে বিভিন্ন রকমের টুলস থাকে, প্রপস থাকে, সেগুলো দিয়ে বাচ্চাদের শেখায়। ওখানে বাচ্চাদের রোড লার্নিং বা পুঁথিগত বিদ্যা বা নলেজের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের মোটর স্কিল ডেভেলপ করা। হাঁটা চলা, পেন্সিল ধরতে পারছে কিনা, গোল পাকাতে পারছে কিনা, এই ধরনের জিনিসগুলোর উপরে কিন্তু বেশি ফোকাস দেওয়া হয়, ঠিক আছে। তারপরে ধরো ব্লকস পরপর সাজানো রয়েছে, সেই ব্লকসের উপর উঠতে পারছে কিনা, তারপরে কালার্স চিনতে পারছে কিনা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। শেপ চিনতে পারছে কিনা। প্লাস আরেকটা জিনিস দেখা হয় যে বাচ্চাদের হাইট অ্যান্ড ওয়েট প্রপারলি ডেভেলপড হচ্ছে কিনা। এবং দেখবে মন্তেসরি ট্রেনিং হয়, সেই মন্তেসরি মানে একদম ছোট বাচ্চাদের যে ট্রেনিং হয় সেই জিনিসটা এখানে টিচারদের মেনলি শেখানো হয়। আর প্যারেন্টসদেরও সেইভাবে গাইড করা হয় যে বাড়িতে বাচ্চাদের কিভাবে গাইড করবে। অ্যান্ড এডুকেশনাল ফ্রেমওয়ার্ক ফর স্টুডেন্টস বিটুইন দ্য এজ অফ 3 to 8। এবার 3 to 8 এর যে বাচ্চারা তাদের তো কি হবে, তাদের জন্য আবার আলাদা রকমের, তাদের এবার ধীরে ধীরে পড়তে শেখাতে হবে, লিখতে শেখাতে হবে, অ্যালফাবেটস চেনাতে হবে, তো তাদের জন্য আলাদা রকম ফ্রেমওয়ার্ক। The NEP talks about the implementation of these recommendations by expanding and improving the quality of Anganwadi system and co-locating them with primary school. তো এনইপি কি বলছে, জেনারেলি এই আঙ্গনওয়াড়ি স্কুলগুলোতে হয় না, তোমরা ভাবো যে ওখানে শুধু মানে তোমরা না, তোমরা তো অনেক পলিশড মানুষ সেই জন্যই, কিন্তু জেনারেলি লোকে ভাবে কি আঙ্গনওয়াড়ি স্কুলে ওই শুধু খেতে যাবে, খাওয়া দাওয়া করবে, চলে আসবে, খিচুড়ি স্কুল এইরকম বলে। কিন্তু ওটার কিন্তু প্রচন্ড বেশি ইম্পর্টেন্স আছে, কারণ ওই সময়তে বাচ্চারা কিন্তু সোশ্যাল স্কিল ডেভেলপ করে। আবার অনেক বাচ্চারও দেখবে ওই সময় বিভিন্ন জিনিসের প্রতি ন্যাক হয়, মানে কোনো বাচ্চা যদি মিউজিকের প্রতি ন্যাক থাকে, কোনো বাচ্চার যদি ডান্সের প্রতি থাকে, আর্টের প্রতি থাকে, তাহলে কিন্তু সেটা ওই বয়সেই চিহ্নিত করা যায় যে এই বাচ্চাটার এই জিনিসটাই একটা বাকিদের থেকে একটু বেশি ইন্টারেস্ট আছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো রাইট টু এডুকেশন অ্যাক্ট। তো এই রাইট টু এডুকেশন অ্যাক্টের ক্ষেত্রে এনইপি কি রেকমেন্ড করেছে? দ্য এনইপি রেকমেন্ডেড এক্সটেন্ডিং দ্য রেঞ্জ অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট টু ইনক্লুড দ্য ফলোয়িং এডুকেশন লেভেল। বলছে যে 8টির আন্ডারে এই লেভেলগুলোকে আনতে হবে। আর্লি চাইল্ডহুড অ্যান্ড সেকেন্ডারি স্কুল, এইগুলোকে সবকটাকে আনতে হবে। দিস উইল allow coverage of RTE to all children between the age of 3 to 18 years. 3 to 18. In addition, it suggested the elimination of detention of children until class 8. বলছে ক্লাস 8 অবধি পাস ফেল তুলে দিতে বলছে এনইপি। এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, কিন্তু এনইপি বলছে যে ক্লাস 8 অবধি কোনো রকম মানে পাস ফেল তুলে দেবে না, ফেল তুলে দেবে আর কি, ডিটেনশন রাখবে না। কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এবার দেখো ওভারঅল আমরা এখন কি করি, আমাদের দেখবে প্রাইমারি স্কুল যেটা আছে সেখানেই দেখবে শিশু শ্রেণী থেকে ক্লাস 4 অবধি পড়ানো হয়, ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধিকে বলা হয় জুনিয়র হাই স্কুল, 9-10কে বলা হয় সেকেন্ডারি স্কুল, আর 11-12কে বলা হয় হায়ার সেকেন্ডারি, তাই না, এরকম বলা হয়। আর শিশু শ্রেণীর আগে
মানে কেউ KG1 KG2 নার্সারি এই ধরনের অনেকে পড়ে অনেকে পড়ে না। তো এখানে কারিকুলাম ফ্রেমওয়ার্কটাকে দেখো 5+3+3+4 এই মডেলে ভেঙে নিয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইভাবেই উল্লেখ করবে। Reforms in the framework of the current curriculum of school education are based on the development needs of student. তো এরা কি করছে, ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল, দেন সেকেন্ডারি এরকম ভাবে বলছে 3 years of pre-primary প্লাস ক্লাস 1 and ক্লাস 2। মানে ধরো এবার 3 years of pre-primaryটাকে কিভাবে তোমরা ধরে নেবে যে KG1 KG2 নার্সারি ক্লাস 1 ক্লাস 2 এইরকম ধরতে পারে। তারপরে কি, তারপরে বলছে প্রিপারেটরি, সেটা কি ক্লাস 3 থেকে 5 অবধি। সেই জন্য এখন অনেক প্রাইমারি স্কুল কিন্তু ক্লাস 4 এর বদলে 5 অবধি করে দেওয়া হচ্ছে। মিডল স্কুল বলা হচ্ছে ক্লাস 6 থেকে 8-এ, আর সেকেন্ডারি স্কুল বলা হচ্ছে ক্লাস 9 থেকে 12, মানে এটা হাই স্কুল। ওকে, সেইটা। তো এই ভাগটা মনে রাখবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা যদি তুমি দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটাকে অনেকটা USA-তে যে মডেল ফলো করা হয় সেই মডেলের উপরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। ওকে, এবার দেখো এক্সামিনেশন রিফর্ম, যে এভ্যালুয়েশন সিস্টেম সেইটাকে চেঞ্জ করবে। Reforms in the school exam recommended by NEP include tracking the progress of students throughout their school experience, মানে throughout school, শুধুমাত্র একটা পরীক্ষায় কিরকম পারফর্ম করছে তার উপর হবে না, কি হবে ওভারঅল বাচ্চারা প্রতিদিন আসে কিনা, বাচ্চাটার শরীর স্বাস্থ্য কিরকম থাকে, বাচ্চাটা ক্লিনলিনেস হেলদি কিনা, হাইজিন মেনটেন করে কিনা, তার বিহেভিয়ার কেমন, সে টিচারদের সাথে কেমন বিহেভিয়ার করে, সে তার যে ক্লাস ফেলোজ রয়েছে তাদের সাথে কিরকম বিহেভিয়ার করে, সব কিছুকে করতে হবে। প্রতিদিন হোমওয়ার্ক করে কিনা, ক্লাস ওয়ার্ক করে কিনা, ওগুলো তো আছে, সব কিছু মিলিয়ে তার রিপোর্ট কার্ড তৈরি হবে। ইট ইনক্লুডস স্টেট সেন্সাস এক্সাম ইন ক্লাস 3, 5 and 8, মানে স্টেট লেভেলে এক্সাম হবে ক্লাস 3-তে, 5-এ আর 8-এ। দেখো এই যে ক্লাস 3-তে, 5-এ আর 8-এ গিয়ে স্টেট লেভেল এক্সাম হবে। Another important recommendation was the restructuring of 10th board exam that would mainly focus and test only the skill, core concept, high order thinking and capacity. 10th এর যে বোর্ড এক্সাম হয় সেটাকেও ওরা চেঞ্জ করার কথা ভাবছে, যাতে রোট লার্নিং বা মেমোরাইজিং এর বদলে কোর কনসেপ্ট, হাই অর্ডার থিঙ্কিং এইগুলোর উপরে যেন বেশি ফোকাস দেওয়া হয়। ঠিক আছে। রেগুলেটরি স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্রেডিটেশন অফ হায়ার এডুকেশন সিস্টেম, আমরা স্কুল এডুকেশনটা করে নিলাম, এবার দেখো একটু হায়ার এডুকেশনের দিকে কি কি চেঞ্জেস নিয়ে আসার কথা বলা হয়েছে সেটা দেখব। রেগুলেটরি স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্রেডিটেশন অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউট। অ্যাক্রেডিটেশন মানে কি বলতো, যে বিভিন্ন প্রত্যেকটা দেখবে কলেজকে বা ইউনিভার্সিটিকে অ্যাক্রেডিটেশন করা হয় এবং মানে রেটিং দেওয়া হয়, সেই প্রসেসটা। ওকে, ইন টার্মস অফ অ্যাক্রেডিটেশন এন্ড রেগুলেটরি স্ট্রাকচার এই কি রেকমেন্ড করেছে, সেটিং আপ NHERA, এই সংস্থাগুলোর নাম তোমাদের কিন্তু লিখে আসতে হবে, মনে করে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে রোট লার্নিং বা মেমোরাইজেশন ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, তোমাদের কিন্তু সেটা এখানে ইউজ করতে হবে। ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি, সেপারেটিং NAC ফ্রম UGC into an autonomous independent body। এখন হচ্ছে এই NAC, হ্যাঁ, এই NAC কি করে, এই অ্যাক্রেডিটেশন করে। তো NAC-কে UGC থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে, যাতে NAC নিজে একটা অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে সমস্ত হায়ার এডুকেশনের যে ইনস্টিটিউট আছে তাকে অ্যাক্রেডিটেশন বা রেটিং দিতে পারে। রিসার্চ ফাউন্ডেশন, দেখো কোনো দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত, সেটা মানে হায়ার এডুকেশন সিস্টেম কতটা উন্নত সেখানে বোঝা যায় কত ভালো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে। যত ইউনিক এবং ইউজফুল রিসার্চ হবে, শুধু ইউনিক এমন একটা রিসার্চ আমি করলাম যেটা কারোর কোনো কাজে লাগছে না, তাহলে কিন্তু হবে না। ইউনিক হতে হবে এবং ইউজফুল হতে হবে, তবে
কিন্তু সেই দেশের উন্নতি হবে। যেমন দেখো এই যে বলা হয় বড় বড় যে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড যত কান্ট্রিজ আছে, সেটা ইউএসএ হোক, চায়না হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক, তারা কিন্তু যেমন ইউএসএ তো সব জায়গায়, চায়না দেখো টেকনোলজির দিক থেকে, ইলেকট্রনিক্সের দিক থেকে, সাউথ কোরিয়া, জাপান, তারা কত উন্নত। আবার যদি তুমি ফ্রান্স বলো, তাহলে ফ্রান্সের দিক থেকে কি, ওরা হচ্ছে ফ্রেঞ্চরা ডিফেন্স টেকনোলজিতে, ইউএসএ ডিফেন্স টেকনোলজিতে কত উন্নত। তারপরে ওইদিকে জার্মানি, ওরা অটোমোবিলের ক্ষেত্রে কত উন্নত। তো এই জিনিসগুলো দেখতে হবে যে এমন জিনিস রিসার্চ করব যার ফলটা সবাই ভোগ করতে পারবে। ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ রিসার্চ ইন ইন্ডিয়া, NEP recommended establishing a national research foundation. It would be autonomous body that would administer the mentoring, funding, capacity building of quality research in India. মানে যারা রিসার্চার আছে তাদেরকে মেন্টরিং করবে, ফান্ডিংও করবে। ফান্ডিং কিন্তু রিসার্চে খুব ইম্পর্টেন্ট। মানে 100টা মানুষ রিসার্চ করলো, তারপরে গিয়ে হয়তো একটা সাকসেসফুল রিসার্চ হলো, কিন্তু ওই 100টা রিসার্চ ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ ওই 100 জন মানুষ রিসার্চ করছে বলে যে নেগেটিভ রেজাল্টগুলো সেগুলো তারা বাদ দিয়ে যাচ্ছে, কজ অফ ফেলিয়ারগুলো তারা বাদ দিয়ে যাচ্ছে, তার ফলে 101তম মানুষকে সাকসেসফুল হয়। সুতরাং যারা রিসার্চ করছে প্রত্যেকেই যে একটা নতুন কিছু আবিষ্কার করবে এমন না, কিন্তু তার মানে এমনও না যে প্রত্যেকের রিসার্চটা লেস ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো গভর্নেন্স, এডুকেশন সেক্টরটার ওভারঅল কিভাবে প্রশাসন চলবে, ওভারঅল কিভাবে সেটা গভর্ন করা হবে। The NEP recommended establishing an apex body for education headed by the Prime Minister under Rashtriya Shiksha Ayog or National Education Commission. এটা দেখো headed by Prime Minister, not Education Minister, হ্যাঁ, Prime Minister। আচ্ছা, প্রত্যেকটা টপিক আমি ছুঁয়ে যাচ্ছি যেহেতু তোমাদের ওভারঅল একটা অ্যাপ্রোচ দরকার। ওকে, এবার এডুকেশন গভর্নেন্স, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, প্রত্যেকটার আন্ডারে কিন্তু অনেক বড় বড় লেখা যায়, তাহলে বিশাল বড় হয়ে যাবে। সেই জন্য আমি জাস্ট পয়েন্ট ওয়াইজ লিখে মানে বলে যাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার কি ফিন্যান্সিং এডুকেশন, ইনভেস্টমেন্ট, এডুকেশন সেক্টরের ক্ষেত্রে বিশাল ইনভেস্টমেন্টের দরকার আমাদের, এখন খুবই কম ইনভেস্টমেন্ট করা হয়, ঠিক আছে। তাহলে কি ডাবলিং দ্য পাবলিক ইনভেস্টমেন্ট ফর এডুকেশন ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন অফ NEP. NEP insisted on expenditure of 6% of GDP on education. বলছে যতটা জিডিপি হবে তার 6% যেন এডুকেশনে যায়। এটা কি, এটা শুধু পাবলিক ইনভেস্টমেন্ট, মানে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট। প্রাইভেট সেক্টর যদি ইনভেস্ট করতে চায় অল ওয়েলকাম, but government itself should invest 6%, at least 6% of GDP. Doubling the current 10% of total expenditure to 20% in the next decade was recommended. মানে এখন যতটা এক্সপেন্ডিচার হয় তার 10% হয় এডুকেশনে ইনভেস্টেড, সেন্ট্রাল স্টেট মিলিয়ে। তো চাইছে অ্যাটলিস্ট তাহলে ডাবল করা যায়, মানে 10 বছরের মধ্যে যাতে ডাবল করা যায়, সেটাও একটা টার্গেট। এইটা দেখো, ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এখানে বুঝতে পারছো যে টেকনোলজি এবং দ্যাট টু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে একটা কথা হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে। Okay, the NEP suggests setting up an autonomous body that would facilitate decision making on the deployment, induction and use of technology. NEP said that this would be achieved by implementing following measures. কি measures নিতে বলেছে? National Education Technology Forum, এইটাকে establish করতে হবে। The recommended autonomous body would be administered under this mission. মানে ন্যাশনাল মিশন অন এডুকেশন, তার আন্ডারে এই ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরামটা থাকবে। ইট উইল অলসো ইনক্লুড ভার্চুয়াল ল্যাবরেটরিজ ইন ভেরিয়াস ডিসিপ্লিন প্রোভাইডিং রিমোট অ্যাক্সেস। ভোকেশনাল কোর্স নিয়ে কি বলছে? ভোকেশনাল কোর্স মানে বুঝতে পারছো যে একাডেমিক্সের বাইরে যেগুলো দিয়ে অন্তত মানুষ জীবিকা নির্বাহ করতে পারবে সেই রকম কিছু কোর্স। Recommendation of NEP with respect to vocational courses can be listed as follows.
Student in classes 9 and 12 must receive vocational education on at least one vocation. Class 9 আর class 12 মানে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর বাচ্চারা অন্তত যে কোনো একটা ভোকেশনের উপর এডুকেশন তাদের মাস্ট, যাতে তারা পরবর্তীকালে এমপ্লয়েবল মানে সেলফ এমপ্লয়েড হতে পারে অন্তত। School should build expert curriculum delivery method that are aligned with national skill qualification framework competency level. মানে স্কুল এই যে ভোকেশনাল এডুকেশন দেবে এটা এমন লেভেলে দেবে যাতে এক্সপার্ট লেভেল হয়, মানে কোনো নিজেরা যেমন খুশি পড়িয়ে দিলাম না, ওই ভোকেশনের যে এক্সপার্ট সে এসে যেন শেখায়, এবং এমন লেভেলে হবে যাতে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের যে লেভেলটা ডিটারমাইন করা আছে সেই লেভেলে যাতে স্টুডেন্টরা রেডি হয়। ঠিক আছে? Higher education institutes must also provide vocational courses that are integrated into undergraduate education program. আন্ডারগ্র্যাজুয়েট এডুকেশন প্রোগ্রামে যে ভোকেশনাল কোর্সগুলো ইন্টিগ্রেট করা হবে সেগুলো যেন নর্মাল যে কলেজগুলো আছে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তারা প্রোভাইড করে। এরপরে কি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। দ্য পলিসি রেকমেন্ডেড দ্যাট 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা be continued and flexibility in the implementation of formula should be provided. 3 language formula states that state government should adopt and implement the study of modern Indian language. Eta state government ke bola hocche je modern Indian language, preferably one southern apart from Hindi and English in the Hindi speaking states, and of Hindi along with regional language and English in non Hindi speaking states. মানে এখানে বলছে যে স্টেটগুলো হিন্দি স্পিকিং স্টেটস লাইক রাজস্থান, ইউপি, বিহার, তাদেরকে বলছে, হরিয়ানা, তাদেরকে বলছে যে তোমরা হিন্দি শেখাও, ইংলিশ শেখাও, তার সাথে প্রেফারেবলি একটা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাও। তোমরা অন্য ল্যাঙ্গুয়েজও শেখাতে পারো, বাট প্রেফারেবলি সাদার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো। ঠিক আছে? আর যারা নন হিন্দি স্পিকিং স্টেটস লাইক আওয়ার স্টেটস ইন সাদার্ন ইন্ডিয়া, মহারাষ্ট্র, ওদেরকে বলছে যে তোমরা নিজেদের ল্যাঙ্গুয়েজটা শেখো, তার সাথে ইংলিশ শেখো, তার সাথে হিন্দি শেখো। মানে এখানে ল্যাঙ্গুয়েজ যে একটা বিশাল বড় ডিভাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে আমাদের দেশে, সেটাকে মার্জ করার চেষ্টা করছে যে যারা হিন্দি স্পিকিং তারা নন হিন্দি ল্যাঙ্গুয়েজ শিখবে এবং প্রেফারেবলি সাদার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবে, আর সাউথের দিকে বা অন্যান্য যে স্টেটগুলো তারা হিন্দি শিখবে। কিন্তু দেখবে বেশিরভাগ প্রাইভেট যে স্কুলগুলো হয়, বড় বড় স্কুল, তারা এইসব শেখায় না। তারা কি হয়, ইংলিশ শেখায়, তার সাথে একটু একটু করে হিন্দি বা কিছু শিখিয়ে দেয়, তারা ফ্রেঞ্চ শেখায়, তারপরে স্প্যানিশ শেখায়, এই ধরনের ল্যাঙ্গুয়েজ শেখায় তারা। কিন্তু বলা হচ্ছে প্রেফারেবলি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কেন করা হচ্ছে, তোমাকে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য নয়। ল্যাঙ্গুয়েজ তো তুমি এমনিও শিখতে পারো, বাইরের স্কুলে গিয়েও শিখতে পারো। এটা প্রেফারেবলি হচ্ছে আমাদের যে ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য। ঠিক আছে? এবারে কি দেখো, একদম শেষ পর্যায়ে চলে এসছে এই ক্লাসটার, কনসার্নস অ্যান্ড মেরিটস, মানে ডিমেরিটস অ্যান্ড মেরিটস। তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ডিমেরিটস কি কি আছে বা এটা নিয়ে কনসার্ন কি কি আছে। The report fails to address and incorporate ideas based on contemporary global thinking. Contemporary global thinking মানে contemporary world এ এডুকেশন নিয়ে যে ধরনের ভাবনা চিন্তা চলছে সেটা রিফ্লেক্ট করছে না। ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, নন কম্পিটিটিভ, নন হায়ারার্কিক্যাল ইকোসিস্টেম, এগুলো নিয়ে সেরকম কিছু ইয়ে করে, বা ডিসকভারিং ওয়ানস ট্রু প্যাশন, এইটা নিয়ে সেরকম কিছু বলেন। Delivering the changes proposed relating to Anganwadi may be difficult despite the focus given to early childhood care. আঙ্গনওয়াড়িতে যে ধরনের চেঞ্জেস আনার কথা বলছে সেটা কিন্তু ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট। তার কারণ আঙ্গনওয়াড়ি যে ওখানে যে স্টাফরা থাকে তারা লিস্ট ট্রেন্ড, তাদের ট্রেনিং নেই, তাদের ফান্ড নেই, তো সেখানে কি করে হবে?
তারপরে কি, দ্য প্রপোজিশন ফর volunteer teachers, peer tutoring, rationalization of the system of school, sharing of resources do not seem like long term solution. মানে বলছে যে volunteer teacher মানে তোমার এলাকায় একটা স্কুল আছে, সেখানে টিচারের অভাব রয়েছে, যদি তুমি পারো তাহলে রোজ 1 ঘন্টা করে গিয়ে পড়িয়ে এসো, ভলেন্টিয়ার টিচার। পিয়ার টিউটারিং, স্টুডেন্টসরা নিজেদের মধ্যে আলোচনা করে শিখবে। রিসোর্স শেয়ারিং, মানে ধরো কাছাকাছি কিছু স্কুল রয়েছে, 2-3টে স্কুল রয়েছে, একটা স্কুলের স্টুডেন্ট বেশি, একটা স্কুলের টিচার বেশি, তো নিজেদের মধ্যে স্টুডেন্ট টিচার শেয়ার করে শেখানো। কিন্তু এগুলো কোনোটাই লং টার্ম সলিউশন না। আমাদের দেশে টিচারের অভাব রয়েছে, টিচার স্টুডেন্ট রেশিও খুব খারাপ, প্রচুর টিচার রিক্রুট করা দরকার, এটাই হচ্ছে লং টার্ম সলিউশন। এবং শুধু নাম্বার অফ টিচার্স না, কোয়ালিটি অফ টিচার্সও দরকার। Lack of clarity in government strategy regarding public sector like municipal schools, state-run institute, কেন্দ্র বিদ্যালয়, মানে এগুলো সরকারি স্কুল এবং প্রত্যেকটা সরকারি স্কুল কিন্তু আলাদা আলাদা। মানে কিছু সরকারি স্কুল থাকে যারা স্টেট রান, স্টেট গভর্নমেন্ট চালায়, কিছু সরকারি স্কুল আছে যারা মিউনিসিপ্যাল স্কুলস। দিল্লিতে যে স্কুলগুলো আছে বেশিরভাগ মিউনিসিপ্যাল স্কুলস, কিছু আছে কেন্দ্র বিদ্যালয়, সেটা কেন্দ্র বিদ্যালয়ের নিজস্ব বোর্ড আছে তারা চালায়। তো এই রকম আমাদের, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা আলাদা আলাদা গভর্নিং এজেন্সি থাকলে প্রত্যেকে আলাদা আলাদা স্ট্র্যাটেজি হয়ে যাবে, কোনো সিনার্জি নেই। দ্য ক্রিয়েশন অফ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলে একটা এজেন্সি হবে, সেই কি হবে, পরীক্ষা নেবে, অল ইন্ডিয়া বেসিস যে পরীক্ষাগুলো সেগুলো নেবে, ঠিক আছে, অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে হয়তো এনটিএ কিছু কিছু এক্সামিনেশন। তো এটা কি, স্কেপটিসিজম, একটা মানুষের মনে সন্দেহ ঢোকাচ্ছে। দ্য এনটিএ থ্রু though envisaged to serve as a premier expert autonomous testing organization to conduct entrance examination for admission and fellowship in higher education institute, may in reality lead to loss of autonomy among university. কি হয়েছে, আগে বলা হতো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজেরা এক্সাম নেবে, সেই অনুযায়ী স্টুডেন্ট নেবে। এবার এখন বলছি এনটিএ একটা ওভারঅল একটা এক্সামিনেশন নেবে এবং সেই অনুযায়ী তারা মার্কস দেবে, তাতে ডিসাইডেড হবে যে কে কোন ইউনিভার্সিটিতে ফেলোশিপ পাবে বা স্টুডেন্টশিপ পাবে। এবার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষের যারা ফেলোশিপ করতে যাচ্ছে, মানে ধরো রিসার্চ করতে যাচ্ছে, হায়ার এডুকেশনে যাচ্ছে, তার নিজস্ব একটা চয়েস থাকে যে আমি এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট নিয়ে পড়বো, সেইটা সে পাচ্ছে না। দ্বিতীয়ত কি হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা কলেজেরও নিজস্ব একটা প্যাটার্ন থাকে যে আমি আমার স্টুডেন্টদের মধ্যে এই কোয়ালিটি চাই, সেই অনুযায়ী তারা কোয়েশ্চেন পেপার সেট আপ করে। তো সেটাও, সেই অটোনমিটাও কিন্তু হারিয়ে যাচ্ছে, এটাও একটা ডিমেরিটের কথা বলেছে, ঠিক আছে। এবার মেরিটস কি কি আছে দেখে নিই। প্রথমেই বলছে কম্প্রিহেন্সিভ, মানে এটা বড়, সব সেক্টরকে ছুঁয়ে গেছে, এডুকেশনের সাথে যারা যারা রিলেটেড, যারা যারা স্টেক হোল্ডার আছে প্রত্যেককে ছুঁয়ে গেছে। NEP seeks to address the entire gamut of education from preschool to doctoral studies and from professional degree to vocational training. বললাম আর্লি চাইল্ডহুড এডুকেশনের ক্ষেত্রে বলেছে, জেনারেলি এডুকেশন বলতে সবাই হায়ার এডুকেশনের উপরে ফোকাস করে, কিন্তু আর্লি চাইল্ডহুড এডুকেশনকে এখানে অনেক ফোকাস দেওয়া হয়েছে। ইন অ্যাডাপ্টিং 5+3+3+4 মডেল ফর স্কুল এডুকেশন স্টার্টিং অ্যাট এজ 3, দ্য নিউ এডুকেশন পলিসি রেকগনাইজেস দ্য প্রাইমেসি অফ ফর্মেটিভ ইয়ার্স ফ্রম এজেস 3 to 8। বললাম না যে ওই 3 বছর বয়সে কি পড়বে, কিন্তু ওই সময় কিন্তু অনেক কিছু, মানে এটা জানো তো যে বাচ্চার ব্রেন, বলা হয় প্রত্যেক মানব শিশুর ব্রেন 5 বছর বয়স অবধি ডেভেলপ করে যায়, তো সেই ডেভেলপমেন্টটা যেন অপটিমাম লেভেলে হয় সেই ফোকাসটা দেওয়া হয়েছে। ইজি অন রেগুলেশন, NEP 2020 makes a bold prescription to free our schools, college, university from periodic inspection. এখন যেমন ইন্সপেকশন হয় দেখবে স্কুলের কলেজে, বলছে ওরকম ইন্সপেকশন হবে না,
স্টুডেন্টরা নিজেদের ইন্সপেকশন করবে, মানে স্টুডেন্টরা নিজেরা নিজেদের মার্কস দেবে, টিচারদের মার্কস দেবে, টিচাররা স্টুডেন্টসদের মার্কস দেবে, স্টুডেন্টরা কি করবে, স্টুডেন্টরা আবার বছর শেষে টিচারদের, কলেজকে, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারকে মার্কস দেবে। তো এইরকম একটা, ঠিক আছে, এই মডেলটার কথা বলেছে। Holistic. The policy inter alia aims to eliminate problems of pedagogy. Pedagogy বা pedagogy যাই বলো, এটা মানে হচ্ছে মানে the art of teaching but the science of teaching. ওকে, তো সেইখানে যে প্রবলেম আছে সেই সব কিছুকে এলিমিনেট করার কথা কিন্তু এই পলিসিটা ভেবেছে। Inclusive. The policy proposes the creation of inclusion fund to help socially and educationally disadvantaged children. যারা সামাজিকভাবে এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া তাদেরকেও কিন্তু এখানে ইনক্লুড করার কথা বলা হচ্ছে, যে কিভাবে তাদের মূল স্রোতে ফেরানো যায়, এবং তার জন্য আলাদা করে ফান্ড একটা এস্টাবলিশ করার বলা হয়েছে, ইনক্লুশন ফান্ড। ওকে, তো তোমাদের কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, যদি তোমাদের যে ধরনের কোয়েশ্চেন আসবে, তোমাকে ডিমেরিটস জিজ্ঞেস করলে সেটা লিখতে পারবে, ওভারঅল কি কি রেকমেন্ডেশন আছে সেটা লিখতে পারবে, প্রিন্সিপাল কি লিখতে পারবে, ঠিক আছে, লিখে যে ধরনের কোয়েশ্চেন আসবে সেটার বেসিসে একটা ছোট করে 2-3 লাইনের কনক্লুশন লিখে দেবে। এই 20 থেকে 25টা 30টা ওয়ার্ডের একটা কনক্লুশন লিখে তোমার আনসার শেষ করে দেবে, ঠিক আছে। তবে এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, দেখলে অনেক কিছু থাকলো। তো এই ক্লাসটা এই অবধি থাকলে, থ্যাংক ইউ সো মাচ।